আপনার জাতীয়তাটা কি? আপনি যে এই ধরনের একটা প্রশ্ন করলেন, আপনি যদি আমাকে বলেন যে বাংলাদেশ কি কখনো পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান ছিল, আমি বলবো কখনোই পূর্ব পাকিস্তান ছিল না। নির্বাচনে জিতেছেন, আপনাকে ক্ষমতা দিবে না। 24-এর ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি কি 71-কে দেখতে পারবেন? মানুষের একটা মিনিমাম সেন্স থাকা দরকার। 3,000 নাকি 30 লাখ না 30,000, এটাও একটা ডিবেটেবল কোশ্চেন রয়ে গেছে আর কি। আপনি যদি 30 লাখের সাথে 2000 তুলনা করেন, সেখানে যদি 5%ও দেন, সেটা তো 40% পার হয়ে যাবে। ভিপি নূর জনসম্মুখে মাইর খেতে হয়, হসপিটালে যেতে হয়, ফেসিস্টের সকল ক্যারেক্টারিস্টিক নিয়ে আপনি আরেকজনকে তো ফেসিস্ট বলতে পারেন না। মিডিয়াকে দেখেন যে 360 ডিগ্রি বদলে গেছে। একটি দেশ দুটি ভূখণ্ডে অবস্থিত, একটি ভূখণ্ড থেকে তার রাজধানীর দূরত্ব মোটামুটি 2000 কিলোমিটার। যেই জিনিস যেই জায়গায় উৎপাদিত হলো সেই জিনিসের দাম সেই জায়গায় বেশি, কারণ এটা 2000 কিলোমিটার যায়, সেটা প্রসেস হয়ে আবার সেই জায়গায় ফিরে আসে। কোনো না কোনোভাবে আমাদের জাতীয় যে পরিচয়, সেটাকে ছোট করে দেখার ইচ্ছা। শুধু পণ্য না, অস্ত্র বহন করে। জনগণের সামনে তুলে আনা যে ভারত আমাদের শত্রু, অজ্ঞতা হচ্ছে একটা অপরাধ। আমাদের আরেকটি পডকাস্টে আপনাদেরকে স্বাগত। 71-24 নতুন স্বাধীনতা, এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। আপনি প্রথমেই আমাকে এমন একটি প্রশ্ন করেছেন যেটি আমি সাধারণত ইয়ালো জার্নালিজমের একটা প্রতিচ্ছবি দেখতে পাই। কেন এই কথাটা বলতেছি আমি আপনাকে স্পষ্ট করে বলে দিতে চাই। সেটা হচ্ছে, আমি একটা প্রশ্ন দিয়েই শুরু করি। আপনার জাতীয়তাটা কি? আপনি যে এই ধরনের একটা প্রশ্ন করলেন, অবশ্যই বাংলাদেশি। তো আপনি যদি বাংলাদেশি হন, এই যে বললেন নতুন স্বাধীনতা, এটার অর্থটা কি দাঁড়ায়? এটা তো জেনজিরা বলতেছে 2.0, স্বাধীনতা 2.0। সো সেটা বলার স্কোপ কোথায় পাইলেন আপনি? প্রথম তো আপনার প্রশ্নটা থেকেই আমি অনেকটা মনক্ষুণ্ণ, কারণ আপনার প্রশ্নের মধ্যে ইয়ালো জার্নালিজমের একটা প্রতিচ্ছবি পাওয়া যায়। আমি কেন এই কথাটা বলতেছি, একটা প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে বলি। আপনার আজকে আপনার জাতীয়তা কি? আপনার জাতীয়তা বাংলাদেশ। অবশ্যই বাংলা। তো আপনি কেন সেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলবেন বা নতুন স্বাধীনতা বলবেন? হ্যাঁ, নতুন, আমি অনেক সময় দেখি অনেক দোকানে গেলে যারা পাইরেসি করে, তারা ওই দোকানটার নাম দেয় নতুন অমুক, নিউ মিষ্টান্ন, তো আর একজনের নাম। তো আলটিমেটলি আমি এখানে যেটা স্পষ্টত বুঝতে পারছি, আপনি কোন উদ্দেশ্যে এই প্রশ্নটা করেছেন আমি জানি না, কিন্তু এই প্রশ্নটা সাধারণত যারা করে তারা অনেকে জেনে শুনে বুঝে করে, এবং এইটাকে দিয়ে তারা দুইটার মধ্যেই একটা ইকুয়ালাইজার তৈরি করার চেষ্টা করে। 1971 এবং 2024-এর মধ্যে একে অন্যের সম্মানের কাছাকাছি আনার চেষ্টা করে, একটাকে নিচে নামানোর চেষ্টা করে আর একটাকে উপরে উঠানোর চেষ্টা করে। তো এইটা মারাত্মকভাবে এই দেশের যে বুদ্ধিজীবীরা আছে, যারা চিন্তাশীল ব্যক্তিত্ব, তাদেরকে মারাত্মকভাবে আহত করে, যে কারণে আপনাকে আমি আহত করেই উত্তরটা শুরু করেছি। এখন আসুন, আমরা যারা সমাজবিজ্ঞান নিয়ে কাজ করি, ঠিক আছে, আপনিও হয়তো থেসিস করেছেন, যারা সামান্য পরিমাণও সমাজবিজ্ঞানের গবেষণা নিয়ে অবগত, তারা জানে একটা জিনিসকে কিভাবে দেখতে হয়। আপনাকে আমি যদি বলি যে 24-এর ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি কি 71-কে দেখতে পারবেন? না, দুইটা আলাদা কনসেপ্ট আর কি, কমপ্লিটলি আলাদা। 71 একটি দেশ, একটি জাতীয়তা, মানচিত্রে একটা নতুন দেশ, এবং বহুদিনের শোষণের একটা ফল। আপনার আমার অনেকের জাতীয়তা এখন বাংলাদেশি, এটা হচ্ছে 71-এর ফল। 71 9 মাসের যুদ্ধ, 71 30 লাখ শহীদের রক্ত, 71 লাখ লাখ মা বোনের সম্ভ্রমের প্রশ্ন। তো আপনি কেমন করে এই দুইটা প্রশ্নকে কাছাকাছি করে একটার মর্যাদা নামাতে চান আর একটার মর্যাদা উঠাতে চান? এখানে আমি কোনো মতেই একমত হতে পারি না। দেখেন, আমি আপনাকে বলি কেন বলছিলাম যে আমরা যারা সমাজবিজ্ঞানের ইস্যুগুলো নিয়ে কাজ করি, তাদের একটা ফ্রেমওয়ার্ক থাকে যে আপনি জিনিসটাকে কিভাবে দেখবেন। এখন আপনি যদি আপনার মন গড়া জিনিস দিয়ে দেখেন, সেটা কেউই গ্রহণ করবে না। আচ্ছা, এখন 71-এর প্রশ্নে যদি আসি, তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি দেখতে পাচ্ছেন একটি দেশ দুটি ভূখণ্ডে অবস্থিত, একটি ভূখণ্ড থেকে
তার রাজধানীর দূরত্ব মোটামুটি 2000 কিলোমিটার, এবং এই 2000 কিলোমিটার পাড়ি দিতে হলে হয় আপনাকে আন্তর্জাতিক সমুদ্র দিয়ে যেতে হবে অথবা অন্য কোনো দেশের ওপর দিয়ে যেতে হবে। আপনি আপনার রাজধানীতে যাচ্ছেন, যে রাজধানীটা এবং আপনার যেই অবস্থানে আপনি অবস্থিত সেখান থেকে দূরত্ব হচ্ছে 2000 কিলোমিটার, এবং এই 2000 কিলোমিটার মাঝখানে আপনার সেই দেশটা নাই। আচ্ছা, এটা গেল একটা অংশ। দ্বিতীয় অংশটা হচ্ছে, আপনি যদি আমাকে বলেন যে বাংলাদেশ কি কখনো পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান ছিল, আমি বলবো কখনোই পূর্ব পাকিস্তান ছিল না। এটা ছিল পাকিস্তানের একটা কলোনি। ওই সময়ে যারা এই বিভাজনটা করেছে ব্রিটিশরা, আমি জানি না তাদের হয়তো স্পষ্ট কোনো উদ্দেশ্য থেকে থাকতে পারে, কিন্তু এটা আমি স্পষ্ট করে বলবো যে বাংলাদেশ কখনোই পূর্ব পাকিস্তান ছিল না। এটা কমপ্লিটলি পাকিস্তানের একটা কলোনি ছিল। এখন যেভাবে আফ্রিকার বেশ কিছু কলোনি কিন্তু ফ্রান্স থেকে মুক্তি পাচ্ছে এবং আন্দোলন করে তারা স্বাধীন হচ্ছে, তো এইরকম একটা কলোনি ছিল। তারপরের প্রশ্নে আসেন, যেই জিনিস যেই জায়গায় উৎপাদিত হলো সেই জিনিসের দাম সেই জায়গায় বেশি, কারণ এটা 2000 কিলোমিটার যায়, সেটা প্রসেস হয়ে আবার সেই জায়গায় ফিরে আসে। তো এই যে দীর্ঘস্থায়ী একটা শোষণ, এই শোষণের ফল, অত্যাচারের ফল, নির্বাচনে জিতেছেন, আপনাকে ক্ষমতা দিবে না, এটার ফল। তো এই জিনিসগুলাকে আপনি কিভাবে 2024-এর সাথে মিলাবেন বলেন তো? আপনি 30 লাখ শহীদের রক্ত কিভাবে 2024-এর সাথে তুলনা করবেন? আপনি লাখ লাখ মা বোনের সম্ভ্রমকে কিভাবে 2024-এর সাথে তুলনা করবেন? মানুষের একটা মিনিমাম সেন্স থাকা দরকার। অনেকে রাজনৈতিক কারণে, অনেকে নিজস্ব স্বার্থের কারণে অনেক কিছু বলে, তো সেটা তো সবাই করবে না। এবং বর্তমানের যে বড় মুসিবত, এই যে যারা এই জিনিস দুইটাকে সমান সমান করার চেষ্টা করে, একটাকে সম্মানে নিচে নামিয়ে আর একটাকে উপরে তুলিয়ে, তাদের কাছে বড় সমস্যা হচ্ছে কি জানেন? এই সময়ের সুশীল সমাজ। সুশীল সমাজকে তারা মোটেও দেখতে পাচ্ছে না। কারণটা কি জানেন? এই সুশীল সমাজটা কখনোই কোনো স্বার্থে কোনো কথা বলে না, যেটা হওয়া উচিত সেই কথাটা বলে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, এই সুশীল সমাজ কিন্তু জেলে যাবে না। কোনো সরকারের পতন হলে তারা জেলে যাবে না, কারণ তারা সত্য কথাটা সবসময়ই বলে, সবসময় বলে। আজকে যারা যেই ব্যক্তিরা এই সুশীল সমাজের বিরুদ্ধে লেগেছে, হ্যাঁ, যারা সুশীল সমাজের বিরুদ্ধে লেগেছে এই কথা বলার কারণে যে 71-এর সাথে 24-এর তুলনা করা যাবে না, এই গোষ্ঠীটা কিছুদিন পর হয় জেলে যাবে, না হলে পালাবে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, কারণ এটা একটা উগ্রতা। 71-এর সাথে 24-এর তুলনা একটা উগ্রতা, এবং এই উগ্রতার ফলাফলগুলো ওই রকমই হয়। তো আমি আপনাকে না, আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে যখন কোনো প্রশ্ন করেন, প্রশ্নের মাধ্যমে কোনো একটা অর্জনকে আপনার পদদলিত করার চেষ্টা করবেন না। এই প্রশ্নের মধ্যেই এমন কিছু লুকিয়ে রাখবেন না যে সাধারণ মানুষ যারা আপনার এই প্রশ্নটাকে অ্যানালাইজ করার এবিলিটি রাখে না, তারা যেন তাদের অজ্ঞতার কারণে যে একটা ক্রাইম আছে, অপরাধ আছে, সেটাকে আরও বেগবান করে। এই কাজটা আপনারা করবেন না। তা আমার বিশ্বাস, যেটা আপনার 71 ভার্সেস 24 যেটা একখানে করে মানুষরা, সেটা হচ্ছে যে স্পার্কটা 71 আর 24-এর স্পার্ক ঘুরে ফিরে একই, বৈষম্যতা। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে স্বাধীনতা মানুষ বলে 2.0, এটাকে একটা ফ্যাসিজম থেকে যে স্বাধীনতা পেয়েছি সেটাকে তারা মিন করে বলে। এইখানে 71-এর সাথে 24-এর এইটা ছাড়া আর মনে হয় না অন্য কিছু তারা তুলনা করতে চায়, যেটা যদি করে তাহলে সেটা ভুল হবে। আর যেটা 30 লাখ শহীদ বলেন, এটাও এখন কমপ্লিটলি একটা ডিবেট, যেটা আমরা জানতে পেরেছি অনেক জার্নাল থেকে। 3000 নাকি 30 লাখ না 30,000, এটাও একটা ডিবেটেবল কোশ্চেন রয়ে গেছে আর কি। আপনার যে অবস্থানটা সেটা আমি স্পষ্ট না। 30 লাখ শহীদের বিষয়টা শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক রেকর্ড অনুযায়ী, একটা দেশের রেকর্ড না, বিভিন্ন দেশের রেকর্ড অনুযায়ী এটা সেটেলড। এই বিষয়ে কোনো প্রশ্ন নেই। 30 লাখ শহীদের যে বিষয়টা, এটা শুধু বাংলাদেশি পত্রিকা না, বাংলাদেশির
বাংলাদেশিদের তথ্য না, বিভিন্ন দেশের যে তথ্য আছে সেটা দ্বারা সেটেল। আপনার আর একটা প্রশ্নের উত্তর আমি দিই। আপনি বলছেন যে স্পার্কটা, বৈষম্যের যে স্পার্ক সেটা একই। এখন বৈষম্যের স্পার্ক আপনাকে স্বাধীনতা দিয়েছে, নতুন জাতীয়তা দিয়েছে? না। আপনি যে বৈষম্যের স্পার্কের কথা বললেন, আপনি কি জানেন সরকার চিঠি ইস্যু করে বিভিন্ন প্রতিষ্ঠানে বলেছে কত % কোটা দেওয়া হবে কি না? আপনি জানেন না? চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয়েছে যে এত % কোটায় আপনাদের শিক্ষার্থী নিতে হবে 24-এর। তো আপনি কোথায় গেছেন? বৈষম্য কোথায় আছে? আপনি যদি 30 লাখের সাথে 2000 তুলনা করেন, সেখানে যদি 5%ও দেন, সেটা তো 40% পার হয়ে যাবে। এই জন্য আপনাদের এই উজবুক প্রশ্নগুলো শুনলে স্বভাবতই আমার অনেক সময় মেজাজ খারাপ হয়ে যায়। ও দর্শকদেরকে জানাতে পারছি আপনাদের ভুলগুলো কোথায়। কিন্তু আপনারা যখন এই মানে অবাঞ্ছিত প্রশ্ন করেন, সেগুলো নিয়ে যে কাউরে আমি বলবো যে একটু হলেও বাঙালি তো একটু হলেও রক্ত গরম হয়ে যাওয়ার কথা। প্রথম তো হচ্ছে আপনি 30 লাখ, সেটা একটা সেটেলড ইস্যু। এটা আমি বলি আপনাকে, এটা নিয়ে সবসময় মানুষ ইস্যু করার চেষ্টা করেছে। কেন করেছে? ইভেন যখন মুক্তিযুদ্ধ চলছে 71 সালে, আমার তো জন্ম ছিল না, আমি তো মুক্তিযুদ্ধের বহু পরে জন্ম নিয়েছি। যখন যুদ্ধ চলছে, ইতিহাস বলে তখনও মানুষ এটার বিরোধিতা করতেছে, এই দেশের মানুষ এটার বিরোধিতা করতেছে। তো এই লোকটা যখন স্বাধীন হয়ে গেল, তখন সে কী প্রোপাগান্ডা করবে বলেন? এটাই হচ্ছে সেই প্রোপাগান্ডা। কোনো না কোনোভাবে স্বাধীনতাকে ছোট করে দেখার ইচ্ছা, কোনো না কোনোভাবে আমাদের জাতীয় যে পরিচয় সেটাকে ছোট করে দেখার ইচ্ছা, কোনো না কোনোভাবে মানচিত্রে যে আমাদের অবস্থান সেটাকে ছোট করে দেখার প্রোপাগান্ডা। যেই লোকটা যুদ্ধ চলাকালীন, যেই লোকগুলা যুদ্ধে জীবন দিচ্ছে, তাদের বিরুদ্ধে কাজ করেছে, যুদ্ধের পরে তাদের কাজ কি হবে? এটাকে ছোট করে দেখা। কিভাবে ছোট করে দেখা যায়, এটাই তারা করেছে। আপনি বিভিন্ন বই পড়ে দেখবেন, 2-1 জন হয়তো খুন করেছে, খুন করে সে মাস্তানি করতেছে যে হ্যাঁ আমি খুনি। এক জায়গায় বলতেছে যে তাদেরকে রক্ষা করার জন্য কোনো লোক আসে নাই, তারপরের পৃষ্ঠায় বলতেছে যে ওর নাম কি যেন 144 ধারা জারি ছিল। আপনি রিসেন্ট 2024 সালেই দেখেছেন, যখন আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে নামানো হলো, তখন কি আওয়ামী লীগ সরকারের পক্ষে কেউ গিয়েছিল সামনে? বহুদিন যায়নি। তো আপনি যখন 75-এ তাকে দেশে বঙ্গবন্ধুকে হত্যা করলেন, তখন 144 ধারা যদি জারি থাকে, তখন কেউ সামনে যাবে? তো এক জায়গায় বলতেছেন কেউ আসে নাই, আর পরের পৃষ্ঠায় বলতেছেন যে 144 ধারা জারি ছিল। এটা আপনি দেশের যে আপামর জনগণ তাদেরকে খাওয়াতে পারেন, কিন্তু সবাইকে খাওয়াতে পারবেন না। কারণ আপনি আপনার এজেন্ডা যেভাবেই প্লেস করেন না কেন, আমরা আমাদের জায়গা থেকে স্টাডি করে সেটা বাইর করব, জানি, বুঝতে পারি। তো আপনাদের এই কথা থেকে জনগণ বিভ্রান্ত হতে পারে, এই বিভ্রান্তিকর প্রশ্ন করা যাবে না। তো আপনার 2টা প্রশ্নের আমি উত্তর দিলাম। একটা হচ্ছে 30 লক্ষ শহীদ আন্তর্জাতিকভাবে সেটেল, একটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে স্পার্কটা, বৈষম্যটা, সেটা এখনও আছে কি না? আছে। তো এখন সেই বৈষম্য এখনও আছে। আপনি আরও জানেন যে এই কোটা ব্যবহার করে চাকরি কতজন পেয়েছে রিসেন্টলি? 2টা বৈষম্য গেল। এখন আপনার সর্বশেষ প্রশ্নটার একটা অংশ ছিল ফ্যাসিজম। আপনি আমাকে ডেফিনেশনটা দিতে পারবেন ফ্যাসিজমের? আপনি যে একটা সরকারকে যে কাউকে ফ্যাসিস্ট বলবেন, তো ফ্যাসিস্টের তো একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাটা কি? সেই সংজ্ঞা যদি হয় যে বিরোধী দলের উপর অপারেশন, আজকে কি বিরোধী দলের উপর অপারেশন চলছে কি চলছে না? এই 24-এ দাঁড়িয়ে, এই 25-এ দাঁড়িয়ে ভিপি নূর জনসম্মুখে মার খেতে হয়, হসপিটালে যেতে হয়, বিদেশে গিয়ে তাকে চিকিৎসা নিতে হয়। কখন হয়েছে? এটা কি বিরোধী দলের ওপর অপারেশন না? আজকে এই জায়গায় দাঁড়িয়ে নূরের দল আরেকটা দলকে নিষিদ্ধ করার জন্য তার কার্যালয়ে যায় ভাঙচুর করার জন্য। তো যদি ফ্যাসিজমের ডেফিনেশনে এইটা থাকে যে হ্যাঁ ও অপোজিশনের উপর অপারেশন চালানো, সাপ্রেশন চালানো, তাহলে আজকে কি সেটা আছে কি না? তাহলে কি আপনি তাকে শুধু সেই ডেফিনেশনের আওতায় আপনি বর্তমান অবস্থাকে ফ্যাসিস্ট বলতে পারেন কি না? আচ্ছা, যদি আন্তর্জাতিক এই ডেফিনেশনে আসে যে অপোজিশনকে, বিরোধী মতকে সাপ্রেস করার জন্য
আইন প্রয়োগকারী বাহিনীকে ব্যবহার করা, সৈনিককে ব্যবহার করা, আর্মিকে ব্যবহার করা, এগুলো হচ্ছে ফ্যাসিজমের লক্ষণ। তার আজকে কি সেই ব্যবহারগুলো হচ্ছে কিনা? আপনার যখন সরকার পড়ে গেল তখন হাজার হাজার মামলা হলো, একদল ছাড়া পাইলো, একদল বাইর হলো। এটা কি ফ্যাসিজমের লক্ষণ কিনা? এখন আমি আপনাকে বলি যে আমার বিরুদ্ধে মামলা আছে, আমি ক্ষমতায় গেলাম, পরের দিন আমার মামলা অটোমেটিক্যালি ডিসমিস হয়ে গেল। এগুলো কি ফ্যাসিজমের লক্ষণ কিনা? যেই লোকটা, আপনি কি এখন দেখেন মদকে সাপ্রেস করা হয়, মিডিয়াকে দেখেন যে 360 ডিগ্রি বদলে গেছে। তো আগে আপনারা ফ্যাসিজমের ডেফিনেশনটা আপনারা আপনাদের মতো চালাবেন, নাকি ফ্যাসিজমের ডেফিনেশনটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে ডেফিনেশনগুলো আছে সেগুলো গ্রহণ করবেন? সেটা আগে ঠিক করেন। যদি ওই ডেফিনেশন ঠিক করতে পারবেন, সেই দিন আপনি বুঝতে পারবেন যে এই টেস্টে ফেললে কাকে কাকে ফ্যাসিস্ট বলা যায়, কাকে কাকে ফ্যাসিস্ট বলা যায় না। এবং আমার কাছে ভালোই লেগেছে, যেটা সবচেয়ে ভালো লাগে, অপোজিশন দলের যে নেতৃত্বগুলো আছে, বর্তমানে যে আপনার বিএনপির নেতৃত্ব আছে, তারেক জিয়ার ইন্টারভিউ দেখেছি, তার মধ্যে উগ্রতা নাই। এটাকে আমি বলতে পারি যে এখানে ফ্যাসিজম নাই বর্তমান আলোচনায়। কিন্তু বর্তমানে স্টেজেই দাঁড়িয়ে যেই পোলাপানরা যেই বক্তব্য দেয়, এই বক্তব্যটাই তো ফ্যাসিজম আপনি ডেফিনেশনে ফেললে। কারণ এই বক্তব্যটা দিয়ে মাধ্যমে কাউকে না কাউকে সাপ্রেস করার চেষ্টা করা হচ্ছে, কোনো না কোনো দলের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হোয়াট ইজ দিস? মানে ফ্যাসিস্টের সকল ক্যারেক্টারিস্টিক নিয়ে আপনি আরেকজনকে তো ফ্যাসিস্ট বলতে পারেন না। সিম্পল। তা আপনার কথার সাথে বর্তমানে বাংলাদেশে অনেক সুনামধন্য গণমাধ্যম কর্মী, তাদের সংবাদ বা তথ্যের সাথে আপনার কথার কিন্তু অনেকটা মিল নেই। এই ব্যাপারে আপনার মতামত কি? মনে হচ্ছে আপনি একই জায়গায় পড়ে আছেন। যাদের কথার সাথে আমার কথা মিলতেছে না, আমি বুঝতে পারছি আপনি কাদেরকে ইঙ্গিত করতেছেন। আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে আমি এটা স্পষ্টভাবে বুঝাতে পারবো। যেই ব্যক্তির কথার সাথে মিলতেছে না আমার কথা, সেই ব্যক্তি কি কোনো দলের উপর অ্যাগ্রিভড, ক্ষুব্ধ কিনা? সেই ব্যক্তি যদি ক্ষুব্ধ হয়ে থাকে কারো উপর, কোনো দলের উপর ক্ষুব্ধ হয়ে থাকে, স্বভাবতই তাদের কাছ থেকে আপনি বায়াসড স্টেটমেন্ট আশা করতে পারেন। আপনাকে আমি বলি, যদি কোনো ব্যক্তি, এটা জেনারেল সাইকোলজি, কোনো ব্যক্তি কারো দ্বারা আহত হয়, সেটা ন্যায়ের কারণে হোক আর অন্যায়ের কারণে হোক, যে ব্যক্তি অন্যায় করতেছে সেও যদি তার অন্যায়ের বিরুদ্ধে কেউ কিছু করেছে সে কারণে আহত হয়, মানে আশাহত হয়, মানসিকভাবে আহত হয়, তাহলে সেই ব্যক্তি ক্ষুব্ধ হয়। ক্ষুব্ধ হলে কি করে? অনেক সময় এই ক্ষুব্ধতার ডিগ্রিটা এত বেশি হয় যে তার কাছে মনে হয় যে ওই লোকটাকে যদি আমি খুন করেও আমি নিজে খুন হই, তবু আমি এটা করব, ওকে আমি দেখে ছাড়ব। তো যেই ব্যক্তিদের কথা বলতেছেন, সেই ব্যক্তিগুলা কোনো দলের উপর ক্ষুব্ধ কিনা সেটা আপনার দেখতে হবে। এবং ক্ষুব্ধতার কারণে আপনি তাদের স্টেটমেন্টে এমন কিছু অবলোকন করছেন কিনা, পর্যবেক্ষণ করতেছেন কিনা, যে প্রয়োজনে দেশের ক্ষতি হোক, বাংলাদেশের ক্ষতি হোক, কিন্তু ওই দলটা যেন কোনোভাবে সামনে আসতে না পারে, এই ধরনের স্টেটমেন্ট পর্যবেক্ষণ করতেছেন কিনা। যদি এই ধরনের পর্যবেক্ষণ পান, তাহলে ধরে নেবেন তারা ক্ষুব্ধ। আর তারা যদি ক্ষুব্ধ হয়, তাহলে তাদের অনেক স্টেটমেন্ট আপনি আমলে নিতে পারবেন না, অনেক স্টেটমেন্ট আমলে নিতে পারবেন না। কারণ তার সেই মানসিকতা বহন করতেছে, যেখানে প্রতিশোধ নিতে গিয়ে প্রয়োজনে আমি নিজে মারা যাব, কিন্তু তাকে আমি মেরে ছাড়ব। এই ধরনের অ্যাটিটিউড নিয়ে তারা আছে, আপনি খেয়াল করে দেখেন। এবং এই অ্যাটিটিউডটা তাদের কখন তৈরি হয়েছে, কখন থেকে তারা এই ধরনের কথা বলা শুরু করেছে? তারা কি শুরু থেকে এই ধরনের কথা বলতো? মানে যেই ভিত্তিক হোক, তথ্যভিত্তিক হোক আর অতথ্যভিত্তিক হোক, এই কথাগুলো কি তারা শুরু থেকে বলতো, নাকি অ্যাগ্রিভড হওয়ার, কোনো দলের প্রতি অ্যাগ্রিভড হওয়ার পর থেকে, কোনো দলের প্রতি ক্ষুব্ধ হওয়ার পর থেকে এই কথাগুলো বলছে? এই জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে হবে। কারণ হচ্ছে, যেহেতু ক্ষুব্ধ হয়ে বলতেছে, সে যে কোনো ধরনের প্রোপাগান্ডা, যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করার চেষ্টা করতেছে, যেইটুকু আছে সেইটুকু নিয়ে। যে ভুল তথ্যটা আছে, সেই ভুল তথ্যটাকে সে
মেইন তথ্য হিসেবে প্রকাশ করার চেষ্টা করতেছে। এটা তাদের পয়েন্ট অফ ভিউ একটা বই আকারে লিখছে। একটা পয়েন্ট অফ ভিউ তুলে ধরেছে এবং আমি আপনাকে বলতেছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো না কোনো কারণে যাদের প্রোপাগান্ডা তৈরি করতে হয়েছে, কোনো না কোনো কারণে যাদের প্রোপাগান্ডা তৈরি করতে হয়েছে তারা এই কাজটাই করছে। শুরু থেকেই তো একটা বিরোধিতা ছিলই, তো সেখানে বিভিন্ন তথ্যকে প্রশ্নের মুখে আনার মাধ্যমে একটা সহনীয় অবস্থানে নিয়ে যাওয়ার প্রয়াস সবসময় চলেছে। ইভেন রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে সেখানেও মনে হয় একদল বলেছে যে আমাদেরকে মনে হয় এই 30 লাখ থেকে একবারে 2000-এ নামিয়ে ফেলাটা ঠিক হয়ে নাই, আস্তে আস্তে নামানো দরকার ছিল। তো আপনি স্পষ্ট বুঝতে পারছেন তাদের যে অবস্থানটা, তাদের যে মানসিক অবস্থানটা, সেটা কোন অবস্থায় আছে। দে আর অ্যাগ্রিভড, ইউ ক্যান নট রিলাই আপন দেম আন্ডার নো সার্কামস্টান্সেস। ইউ গো টু এনি সাইকোলজিস্ট, they will tell that you cannot rely upon them or their information. Very simple. তা আমরা আরেকটা বিষয় দেখতে পারি যে এই 24-এর পরে বাংলাদেশ ভারতের সম্পর্ক অনেকটাই বিক্ষুণ্ণতা হচ্ছে বা খারাপ হয়ে গেছে সম্পর্কটা। তো এই বিষয়ে আপনার কি মতামত একই? আমি যেটা খেয়াল করেছি, লক্ষ্য করেছি, সেটা হচ্ছে একটা দল বলার চেষ্টা করতেছে যে বাংলাদেশের স্বাধীনতাটা হচ্ছে ইন্ডিয়ার ষড়যন্ত্র এবং এটাকে তারা ওইভাবেই দেখেন। আমি যে কথা বলেছি সে জায়গায় এক কথায় যদি উত্তর দেই, হ্যাঁ আমার অবস্থানটা একই। প্রথম তো যেই গ্রুপটা এই কথাটা বলতেছে, যে গ্রুপটা এই বিষয়টাকে সামনে নিয়ে আসতেছে যে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে ইন্ডিয়ার ষড়যন্ত্র, সেই গ্রুপটা কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি, স্পষ্ট। তো তাদেরকে কিছু না কিছু বলতেই হবে। এখন আপনাকে আমি আরেকটা কথা বলি, স্বাধীনতার বিরুদ্ধে তো একটা গ্রুপ সবসময়ই ছিল। এখন স্বাধীনতা পরবর্তীতে তাদের করণীয় কি? কোনো না কোনো প্রশ্ন সামনে এসে মানুষকে বিভ্রান্ত করা। এখন এই বিভ্রান্তের একটা প্রচেষ্টা হচ্ছে জনগণের সামনে তুলে আনা যে ভারত আমাদের শত্রু। আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, যদি কোনো ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ছাড়া জেনুইনলি বলে থাকে যে ভারত বাংলাদেশের শত্রু, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকা উচিত না, তাকে আমি বলবো জিও পলিটিক্যাল ইডিয়ট। আপনি কানাডায় যান, আমেরিকার প্রভাব ফিল করতে পারবেন। আপনি তাইওয়ানে যান, চায়নার প্রভাব ফিল করতে পারবেন। আমেরিকার চারপাশে যে ছোট ছোট দেশগুলো আছে, ছোট বড় যারাই থাকুক না কেন, আমেরিকার প্রভাবটা আপনি অনুভব করতে পারবেন। ইভেন আমেরিকা থেকে যদি বাংলাদেশের দূরত্ব 10,000 কিলোমিটার হয়, 16,000 কিলোমিটার হয়, বাংলাদেশ থেকে আপনি আমেরিকার প্রভাবটা অনুভব করতে পারবেন। বাংলাদেশে যখন নির্বাচন হয়, ইন্ডিয়ান হাই কমিশনার না, আমেরিকান হাই কমিশনার দেখবেন যে নিয়মিত বিভিন্ন মন্ত্রণালয়ে যাতায়াত করতেছে। তো এই যে এই প্রভাবটা রাজনৈতিক, জিওপলিটিক্যাল, ভূ রাজনৈতিক বাস্তবতা। যেই দেশ তুলনামূলকভাবে ছোট, শক্তি সমর্থ কম, সেই দেশের পাশে যদি বৃহত্তর বড় দেশ থাকে, ইন্ডিয়া তো মনে হয় 3টা থেকে 5টা শক্তিধর দেশের মধ্যে একটা, তো সেগুলো যদি থাকে, তারা একটা প্রেশার অনুভব করবে। আজকে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান আছেন, তার সাথে যদি ট্রাম্পের মিটিং হয়, হু উইল ডিক্টেট দ্য মিটিং? কার কথা প্রাধান্য পাবে? ট্রাম্প উইল ডিক্টেট দ্য মিটিং। আজকে যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হয়, মিটিং হয়, রাশিয়ার রাষ্ট্রপতি এই মিটিং ডিক্টেট করবে, তার কথা প্রাধান্য পাবে।
চায়নার রাষ্ট্রপতির সাথে সাথে মিটিং হয়, চায়নার রাষ্ট্রপতি প্রাধান্য পাবে, তাই সে ডিকটেট করবে এই মিটিং। এবং একইভাবে বাংলাদেশের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট প্রধান আছে তার সাথে যদি ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর মিটিং হয়, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী এটাকে ডিকটেট করবে। এই হচ্ছে জিওপলিটিক্যাল বাস্তবতা, ভূ রাজনৈতিক বাস্তবতা। কেন একটা সময় দেখেন নাই, বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এসে কিন্তু বহুত কথা বলেছিলেন, আপনার 7 সিস্টার নিয়েই হয়তো স্বাধীনতা শুরু হয়েছিল, তথাকথিত স্বাধীনতা। কিন্তু এক পর্যায়ে আপনি দেখেছেন মোদির সাক্ষাৎকার পাওয়ার জন্য কি হাহাকারটাই করতে হয়েছে। এগুলা হচ্ছে ভূ রাজনৈতিক বাস্তবতা। এই বাস্তবতাকে যারা আমলে নেওয়ার ক্ষমতা নাই, অবশ্যই অজ্ঞতা হচ্ছে একটি অপরাধ। এই ভূ রাজনৈতিক অজ্ঞতার কারণে কেউ যদি প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক করে তাহলে দেশ সাফার করবে। তারা তো যারা এই কাজটা করতেছে তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য হয়তো করতেছে, হয়তো তারা একসময় এই দেশে থাকবেও না, বা হয়তো তাদের বিভিন্ন দেশের নাগরিকত্ব আছে, কিন্তু আমরা সাফার করব। আমরা যারা এই দেশ থেকে কোথাও যাব না, আমরা যারা এই দেশেই থাকব, আমরা যারা এই দেশটাকে ভালোবাসি এই দেশেই থাকতে চাই, তারা সাফার করব। মাঝখান থেকে তারা হয়তো এই সমস্ত গোলযোগ ঘটিয়ে কিছু সুবিধা ভোগ করে দেশ ত্যাগ করবে, কারণ তাদের হয়তো বহু দেশের নাগরিকত্ব আছে, কিচ্ছু করতে পারবেন না। তো যাই হোক, যারা এই জিওপলিটিক্স বোঝে না, হয়তো ভূ রাজনীতি বোঝেন না, তারাও হয়তো ভূ রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে এবং এই ধরনের কথা বলতেছেন। আচ্ছা, আপনি জানেন আপনার বাংলাদেশ থেকে যত প্লেন বিদেশে যায় বা যত প্লেন বিদেশ থেকে বাংলাদেশে আসে, প্রতিবেশীর আকাশটা ব্যবহার করেই যায়, প্রতিবেশীর আকাশটা ব্যবহার করেই আসে। এটা কি জানেন আপনি? তো এই রকম বাস্তবতায় আপনি যদি বলেন যে ইন্ডিয়ার সাথে অমুক বন্ধ করে নতুন আমরা এয়ারপোর্ট তৈরি করব, সেই এয়ারপোর্টটা তৈরি করলে সেখান থেকে যে প্লেনটা উড়বে সেটা কার আকাশ ব্যবহার করবে? আচ্ছা, এখন আপনারা আরও ইস্যু তোলেন যে করিডোর, বাংলাদেশের মাঝখান দিয়ে রাস্তা দিয়েছে, এটাকে একটা ইস্যু তৈরি করার চেষ্টা করে। আপনি জানেন বাংলাদেশের মাঝখান দিয়ে যে চায়নার রাস্তা গেছে, সেটা নিয়ে কখনো কাউকে কথা বলতে দেখেছেন? না। কারণ ইন্ডিয়ার ওই কথাটা বললে আমাদের যে জনগণ খায় বেশি, বুঝে খাক না বুঝে খাক খায় বেশি, আর খেয়েই পেটও নষ্ট করে মাথাও নষ্ট করে। আপনি চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটা গেছে মনে হয় 50টা দেশেরও মধ্য দিয়ে, সারা বিশ্বের মনে হয় 50টা দেশের মধ্য দিয়ে এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়ন করা হচ্ছে চায়নার, যেটা বাংলাদেশ একটা অংশ। সেটা নিয়ে কখনো কথা বলেছেন যে চায়নার একটা রোড বাংলাদেশের মাঝখান দিয়ে গেল? কারণ এই কথা আপনি কাউকে খাওয়াতে পারবেন না, আপনার কোনো পলিটিক্যাল গেইন নেই এই কথা বলার মাধ্যমে, যে কারণে আপনারা এই কথা বলেন না। আপনি কি জানেন ইউরোপের কত দেশ একটা রাস্তা দিয়ে সংযুক্ত? এক রোড ব্যবহার করে এক দেশ থেকে আরেক দেশে যায় তারা, এক দেশের মাঝখান দিয়ে, শুধু পণ্য না অস্ত্র বহন করে। তো আপনি যেহেতু জানেন না, সেহেতু আপনার সমস্যা। ওই যে অজ্ঞতা অপরাধ, এই অপরাধটা সংগঠিত হচ্ছে আমাদের জনগণের অজ্ঞতার কারণে, অনেক জনগণের অজ্ঞতার কারণে। কারণ এই বিষয়গুলো তারা আলোচনায় আনতে পারছে না, জানে না, আনতে পারছে না। এবং এই সুবিধাটা, এই অজ্ঞতার সুবিধাটা অনেকে হাসিল করে নিচ্ছে, তাদের দল ভারী করতেছে। যখন আপনি বলেন যে আমাদের দেশের মাঝখান দিয়ে যদি করিডোর ভারতকে দেওয়া হয়, এটা অপরাধ, বিশ্বের যে সিনারিওগুলো আছে সেগুলো আপনার তুলে ধরেন না কেন? আপনি তো জানেন, জনগণ না জানুক, আপনি তো জানেন, আপনার তো দায়িত্ব এগুলো জানানো। এবং মিডিয়া যখন এই ইস্যুগুলোকে নিয়ে কোনো কিছু লিখেন, কোনো কিছু প্রকাশ করেন, সেখানে কি এগুলো আসা উচিত না? একটা কম্পারেটিভ স্টেটমেন্ট আসা উচিত না যে বাংলাদেশের এই অবস্থা, এখানে এইটা হয়েছে, বিশ্বে এরকম উদাহরণ আছে, অমুক জায়গায় এটা হয়েছে? এটা আসে না। আপনি একই মিডিয়া ঠিক 5ই অগাস্টের আগের যে ইভেন বাংলাদেশের যে রোডগুলো আছে সেগুলো নিয়ে যে নিউজ করতেছে, তারপরে যে নিউজ করতেছে 360 ডিগ্রি উল্টা।
আহা বেশ বেশ, আহা বেশ বেশ, আহা বেশ বেশ, খুব সুন্দর, দেশের উন্নতি, এই সেই, হ্যাঁ, ওর নাম কি যেন, কর্ণফুলী টানেল, সেই লেভেলের জিনিস, বাংলাদেশে প্রথম, বহুত ভালো জিনিস। ঠিক যখন সরকার পতন হলো তারপরে থেকে আজ পর্যন্ত কর্ণফুলী টানেলকে নিয়ে আপনি কি মিডিয়ায় দেখেছেন? লস প্রজেক্ট। তো সেই মিডিয়ার কথা শুনে আপনারা অনেক আর্গুমেন্ট করেন। সেই মিডিয়াগুলোকে আপনাদের বর্জন করা উচিত। সেই মিডিয়ায় যা কিছু আসছে সব কিছু নিয়েই আপনাদের ইন্ডিপেন্ডেন্ট স্টাডি করা উচিত। মিডিয়া কি বলল তা না। মিডিয়া বলল ইন্ডিয়ায় আমরা ইলিশ দিয়েছি এই জন্য ইন্ডিয়া খারাপ, ইন্ডিয়ায় ইলিশ দিয়েছে এই জন্য ইউনূস সরকার খারাপ, এটা আপনার বিশ্বাস করার কোনো কারণ নাই। ইন্ডিয়ায় ইলিশ দিয়েছে তাই আওয়ামী লীগ খারাপ, এটা বিশ্বাস করার আপনার কারণ নাই। ফেসিস্ট, কোনো সরকারকে ফেসিস্ট বলতেছে কোনো প্রকার ডেফিনিশন ছাড়া, কারণ ওই ডেফিনিশন দিতে গেলে সেও ধরা পড়ে, এই জন্য সে ডেফিনিশনটা ব্যবহার করে না, সংজ্ঞাটা ব্যবহার করে না। এই জন্য ওই মিডিয়াকে আপনার বর্জন করা উচিত। কারণ যেই মিডিয়া তথ্য তুলে ধরে না, বায়াস, সে থেকে ক্ষতি ছাড়া উপকার হতেই পারে না। কারণ আমি বলি, যেই লোকটা কোনো রকম বাংলা পড়তে পারে সে কিন্তু বাংলা একটা পত্রিকা কোনো রকম পড়ে আহা বেশ বেশ এই অবস্থা, এটার সংখ্যা কিন্তু অনেক বেশি। কিন্তু আজকে আপনি যখন আমাকে একটা ইরান সম্পর্কিত কোনো তথ্য দিবেন, তখন আমি যখন তেহরান টাইমসে দেখব, নিউ ইয়র্ক টাইমে দেখব, তারপর সিএনএনে দেখব, তারপর হয়তো ডেইলি মেল, কানাডার ডেইলি মেইলে দেখব, দেখে আমি চেষ্টা করব যে কে কোথায় কি বলার চেষ্টা করেছে, এবং একটা আন্ডারস্ট্যান্ডিং আমার আসবে যে হ্যাঁ, কে সত্য কথাটা বলতেছে। কারণ ইরান নিয়ে যদি বাংলাদেশে কোনো নিউজ হয়, এটার বহুত সম্ভাবনা থাকে যে ইরানের পক্ষে এটা বায়াস হবে। তো এই বায়াস হবে কি হবে না, সত্য আছে কি আছে না, আপনার তৃতীয় কোনো দেশের পত্রিকা থেকে বা তৃতীয় কোনো সোর্স থেকে জিনিসটা জানতে হবে। কিন্তু বাংলাদেশের জনসাধারণের এই স্কোপটা তো নাই। তারা শুধুমাত্র বাংলাটুকু পড়তে পারে, কোনো রকম পড়তে পারে অনেকে, এবং ওটা নিয়েই তারা থাকে। এই সমস্ত কনফিউশন দূর করার জন্য আমাদের যে গণমাধ্যম, সেগুলোর এগিয়ে আসতে হবে। এবং ওই জায়গাটা যদি তারা নষ্ট না করতো, যে কোনো সরকারকে ফেসিস্টের দিকে এগিয়ে দেয় কারা? এই গণমাধ্যমগুলা। কিভাবে এগিয়ে দিচ্ছে? 5ই অগাস্টের আগে আপনি একই বিষয়ে, একই কর্ণফুলী টানেলকে বললেন আহা বেশ বেশ, দেশের জন্য বড় কিছু, এবং 5ই আগস্টের পরে বলতেছেন একদম লস প্রজেক্ট, খুব খারাপ। তো অপরাধটা কার? গণমাধ্যম এবং আপনারা যে প্রশ্ন করেন সেই প্রশ্নের অপরাধ। আর অবশ্যই বড় অপরাধ আমার, কারণ আমি অজ্ঞতা হচ্ছে একটা অপরাধ। কারণ আমার কোনো চেষ্টা থাকতে পারে না, তখন চেষ্টা করতে পারি না শুদ্ধাচার করার জন্য। কারণ আমি যে শুদ্ধাচার করব, কিসের উপর ভিত্তি করে করব? আমার যে জ্ঞান আছে সেটার উপর ভিত্তি করেই তো করব। কিন্তু আমার জ্ঞানটাই তো ওই পরিমাণ, আমার যে জ্ঞানের গঠন সেটাই তো বায়াস। তো সেটার ভিত্তি করে আমি কতটুকু আগাতে পারবো? তো এটা আমার অপরাধ, এবং এই অপরাধটাকে আরও এগিয়ে দিচ্ছে গণমাধ্যম। আনবায়াসড মিডিয়া, আনবায়াসড গণমাধ্যম যে কত বড় গুরুত্বপূর্ণ আপনি কল্পনা করতে পারবেন না। মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন, এগুলো হচ্ছে যে কোনো ধরনের আধুনিক অস্ত্রের থেকে ক্ষমতাশালী, এবং এ কারণে অনেক দেশ মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন বহুদিন ধরে ব্যবহার করে আসে কোনো রেজিম সেন্স, কোথাও তাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন, এগুলো করার জন্য। আপনি যদি বাংলাদেশে একটা প্রধানমন্ত্রী আসে যে ছেলে মানুষ, তাকে যদি কোনো তৃতীয় দেশ পরাশক্তি মনে করে যে তাকে ফালানো দরকার, আপনি প্রথমেই দেখবেন তার চরিত্রে হনন হচ্ছে। এবং এই তথ্যগুলা সূক্ষ্মভাবে ওই দেশগুলো ব্যবহার করে। তারা আমাদেরকে দিয়ে ছাপাবে তার চরিত্রের বিরুদ্ধে, এবং এই ছাপানো জিনিসটা তারা তাদের পত্রিকায় ছাপায় তাদের সরকারকে দেখাবে, তাদের সরকারকে দিয়ে আমাদের সরকারের উপর প্রেশার সৃষ্টি করবে যে দেখেন আপনারা এই কাজ করতেছেন, এবং আপনাদের দেশের পত্রিকার কথা। তো মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন এভাবে বহু যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসতেছে কোনো দেশের বিরুদ্ধে, কোনো জনগণের বিরুদ্ধে, কোনো মানুষের বিরুদ্ধে, কোনো সরকারের বিরুদ্ধে, এবং এগুলো সম্পর্কে আমরা অনেকটা অবগত নই। তো 24-এর আন্দোলনের সাথে সাথে আমরা একটা ট্রেন্ডও দেখতে পারি যে ইন্ডিয়ান পণ্য বয়কট। এই বিষয়ে মনে করেন যে দুই দেশের সম্পর্ক অবনতি হয়েছে পণ্য বয়কটের ক্ষেত্রে। ইভেন আমরা কিছু স্পেসিফিক পণ্য বয়কট করেছি,
আর এই নিয়ে আপনার কোনো মতামত হয়েছে কি? এখানে আরও একটা ইস্যু এসেছিল, ইন্ডিয়ান পণ্য বয়কট। বাংলাদেশের যারা এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে, তারা এটাকে একভাবে খাওয়ানোর চেষ্টা করেছে। আবার অন্যদিকে ইন্ডিয়ান মিডিয়ায়ও আমি দেখেছি, মিডিয়ার লোক অর্থাৎ যারা সিনেমা মুভি করে, ভূ রাজনীতি সম্পর্কে যাদের কোনো আইডিয়া নাই, তারা আবার এটাকে অন্যভাবে তুলে ধরেছে। তো তাদের মধ্যে আর আমাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। ওই যে লোকটা যে মুভি সিনেমা করে যারা যারা প্রডিউসার বা তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা অভিনয় করে তারা আমাদের বিষয়টাকে যেভাবে তুলে ধরেছে, আমাদের সাধারণ জনগণও হয়তো ওইভাবে তুলে ধরেছে। এদের মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা, বয়কটটা কি? কোন প্রেক্ষাপটে আপনি পণ্য বয়কট করতে পারেন, এবং পণ্যটা ওই সময় বয়কট করবেন যখন পণ্যটা বয়কট করার ফলে ওই দেশের বেশি ক্ষতি হচ্ছে আপনার নিজের জনগণের থেকে। এখন আপনি আমাকে উত্তর দেন, কালকেও আমার একজনের সাথে কথা হয়েছে, সে এখন পর্যন্ত ইন্ডিয়ায় যেতে পারছে না ভালো চিকিৎসার জন্য, কারণ ভিসাটা বন্ধ করেছে। না, মেডিকেল ভিসা তো চালু আছে, কিন্তু না, মেডিকেল ভিসা বাহ্যিকভাবে যাহাই থাকুক না কেন, বাস্তবতা হচ্ছে এখনও ভিসা পাচ্ছে না সহজে। তো এখন আপনি কি মনে করেন যে আমরা যা সাফার করতেছি তার থেকে তারা বেশি সাফার করতেছে? না। এখন ইন্ডিয়ান পণ্য বর্জনের মাধ্যমে আপনি কতটুকু অর্জন করতে পারবেন? ইন্ডিয়ার পণ্য বর্জনের থেকে আপনার যেটা চেষ্টা থাকা উচিত ছিল যে আমাদের ডোমেস্টিক প্রোডাকশনটা কীভাবে বাড়াবো। আপনি আর বর্জন করবেন কিভাবে? ইন্ডিয়া থেকে না আনলে চায়না থেকে আনতে হবে, চায়না থেকে না আনলে ভিয়েতনাম থেকে আনতে হবে, কোথাও না কোথাও থেকে তো আপনার আনতে হচ্ছে। আনার ফলে ওই দেশের যে ক্ষতি হলো, ইন্ডিয়ার যে ক্ষতি হলো, তার থেকে তো আপনার বেশি ক্ষতি হলো। আপনার যে পরিবহন কস্ট, সেটাই তো হয়তো পণ্যের দামের উপরে চলে যাচ্ছে। এটা ইগোয়েস্টিক একটা ব্যাপার আর কি। কমপ্লিটলি ইগোয়েস্টিক এবং কমপ্লিটলি আমি বলবো যে ভূ রাজনৈতিক জ্ঞান বহির্ভূত, ভূ রাজনৈতিক এক্সপেরিয়েন্স বহির্ভূত। আপনি খেয়াল করে দেখেন, ইন্ডিয়া থেকে যেমন আমরা উপকৃত, বহুত পণ্য তাদেরকে নেই। ইন্ডিয়া আমাদের অনেক ব্যবসায় সহযোগিতা করেছে যতটুকু সম্ভব ছিল, কারণ তাদের থেকে প্রোডাক্ট যদি আপনার বেশি না হয়, ধরেন যে এটা বড় একটা ইস্যু আসে যে ব্যালেন্স অফ পেমেন্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ব্যালেন্স অফ পেমেন্ট কী দাঁড়ালো? আমরা তাদের কাছ থেকে কত টাকার জিনিস কিনেছি, তারা আমাদের কাছ থেকে কত টাকার জিনিস কিনেছে, এবং এটার মধ্যে পার্থক্যটা কী হলো। এখন আপনি যদি সেটা চায়নার সাথে তুলনা করেন, চায়নার থেকেও আপনি বেশি নিচ্ছেন কি না? কারণ চায়না প্রডিউস করতে পারে, আপনার সেই প্রোডাকশনটা নাই। ইন্ডিয়া প্রডিউস করতে পারে, আপনার সেই প্রোডাকশনটা নাই। ইন্ডিয়া থেকে চাল, পেঁয়াজ, মশলা শুধু আমরা নেই না, বিশ্বের বিভিন্ন দেশ অনেক নেয়। জায়গায় যায়। এবং ইন্ডিয়া এই যে যখন আপনার ইউক্রেনের যুদ্ধটা লাগলো, যখন আমাদের গমের সোর্সের অভাব হচ্ছিল, তখন বিভিন্ন দেশ ইন্ডিয়া থেকে গম চেয়েছিল। ইন্ডিয়া বলেছে না, আপনারা বড় লোক। ইউরোপকে বলেছে যে আপনারা বড় লোক, আপনাদেরকে আমরা দিতে পারি না, আমাদের প্রতিবেশীদের চাহিদাটা আগে আমাদের মিটাতে হবে, কারণ তাদের সেই সক্ষমতাটা কম। এবং এই যে প্রতিবেশীর তালিকা, সেখানে বাংলাদেশ ছিল, তো বাংলাদেশকে না দিয়ে আপনাদেরকে দিতে পারি না। এই অবস্থান ছিল। আপনি ইন্ডিয়ার আরও অবস্থান দেখেন না, সারা বিশ্বে প্রত্যেক বছর অন্তত 2টা করে সরকারের পতন ঘটে, রেজিম চেঞ্জ। এই অপারেশনটা পরাশক্তিগুলো করে থাকে, বিভিন্ন পরাশক্তি করে থাকে, এগুলো স্টাডি করলেই আপনি পাবেন। কিন্তু ইন্ডিয়া এই ধরনের কার্যক্রম কোথায় কোথায় পরিচালনা করেছে? নাই, ইন্ডিয়া এই কাজ করে না। ইভেন ইউক্রেন রাশিয়ার সাথে যখন যুদ্ধ লাগলো, তখনও ইন্ডিয়াকে চরমভাবে চেষ্টা করা হয়েছে এক দলের পক্ষে নেওয়ার জন্য। ইন্ডিয়া বলেছে উই আর এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমরা কারোর বিপক্ষে যেতে পারি না, কারোর পক্ষে যেতে পারি না, আমরা ন্যায়ের পক্ষে, সঠিকের পক্ষে। ফলে বহুত প্রেশার ইন্ডিয়ার ওপর সৃষ্টি করা হয়েছে, কিন্তু তাদেরকে সরাতে পারে নাই। এবং এটা থেকে বড় একটা প্রমাণ যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে একটা কমিটমেন্ট। অনেক দেশ এই কমিটমেন্টটা রাখে না। রাশিয়া এই কাজ করেছে, কেন আমাদের রাশিয়ার সাথে থাকতে হবে, বাদ দিলাম রাশিয়াকে। সেই কাজ কিন্তু ইন্ডিয়া করে নাই। এটা বহুত জায়গায় বাহবা পেয়েছে, সারা বিশ্বে বাহবা পেয়েছে, যদিও 2-1টা দেশ তাদের উপর মনক্ষুণ্ণ হয়ে আছে। এবং মনক্ষুণ্ণ হয়ে শুধু না, অনেক টুরিফ আরোপ করে দিয়েছে তাদের উপর। কিন্তু সেই সমস্ত শক্তি যখন চেষ্টা করলো তাদেরকে, তবুও তাদের কমিটমেন্ট থেকে তাদেরকে সরাতে পারে না।
ভেরি সিম্পল। এবং যতগুলা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে ইন্ডিয়ার অবস্থান দেখবেন নাই, তারা এগুলার নাই। আজকে বাংলাদেশে যেটা চলছে এটা যদি চলতে থাকে তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আপনার বাংলাদেশটা একসময় হয়তো জিও পলিটিক্যাল সেজ বোর্ডে পরিণত হবে। ইন্ডিয়া চায়নার সাথে যুদ্ধ করবে, আমেরিকা চায়নার সাথে যুদ্ধ করবে, রাশিয়া আমেরিকার সাথে যুদ্ধ করবে। কোথায় করবে? বাংলাদেশের মাটিতে। কখনো ডিপ্লোম্যাটিক যুদ্ধ, কখনো অস্ত্রের যুদ্ধ, অনেক কিছু হতে পারে, কিন্তু তাদের মধ্যে তাদের যুদ্ধ হবে আমাদের মাটিতে। মানে হবে বলতেছি না, যদি বর্তমান অবস্থাটা চলতে থাকে। আমরা কিন্তু অনেক কিছু ঠেকাইছি, জনগণ বলেন, বাংলাদেশ আর্মি বলেন, অনেক অনেক কিছু ঠেকাইছি। তারপরে এটা যদি চলতে থাকে তাহলে ঘটনাটা হবে ওই, আর ক্ষতিগ্রস্ত হব আমরা। আমাদের সম্পর্ক, হ্যাঁ, এক্ষেত্রে আরও একটা বিষয় আসে যে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা কীরকম হওয়া উচিত। এটা আমি একদম স্পষ্টভাবে বলে দিতে চাই, আমি একদম স্পষ্টভাবে এটা বলতে চাই যে কোনো ব্যক্তি যদি বলে যে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে সম্পর্কটা আমাদের খারাপ হওয়া উচিত, খারাপ রাখা উচিত, কারণ তারা আমাদের উপর অপারেশন চালিয়েছিল, তাদের কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি, তাকেও আমি জিওপলিটিক্যাল ইডিয়ট বলবো। কারণ আপনি জানেন সবচেয়ে বড় যে যুদ্ধটা সংঘটিত হয়েছিল সেটা হচ্ছে জাপানের সাথে আমেরিকার, চায়নার। বর্তমান তাদের সম্পর্কটা কি? চায়নার সাথে তাদের সম্পর্কের একটা এখনও টানাপোড়েন আছে, কিন্তু ওই রকম না। আপনার যেই হিরোশিমা নাগাসাকিতে নিউক্লিয়ার বোম ফেলল, সেই দেশটার সাথে এখন জাপানের সম্পর্ক কি? বরঞ্চ ট্রেডিং ওয়াইজে জাপান আমেরিকার মধ্যে কার প্রোডিউসিংয়ের জন্য বড় কন্ট্রিবিউটর। তো এই রিয়ালিটিগুলো যদি কোনো ব্যক্তি না জানে, না জেনে যদি জিওপলিটিক্যাল ইস্যুতে নেতৃত্ব দেয়, সেটা হচ্ছে অজ্ঞতা, অজ্ঞতা হচ্ছে অপরাধ। অবশ্যই পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে, অবশ্যই ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, কিন্তু পাকিস্তানের আগে ইন্ডিয়ার সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে, কারণ ইন্ডিয়া হচ্ছে আমাদের প্রতিবেশী, যার সাথে আমাদের সবচেয়ে বড় বর্ডার শেয়ার করা হচ্ছে, ইভেন ট্রেডিংটাও। জি। এবং ইন্ডিয়া তার নিজের স্বার্থে বাংলাদেশ ইনস্টেবল হতে দিতে পারবে না, কারণ বাংলাদেশ যদি কোনো কারণে ইনস্টেবল হয়, সেটার প্রভাব ইন্ডিয়াতে সবার আগে গিয়ে পড়বে, কারণ আমাদের সবচেয়ে বড় বর্ডার হচ্ছে তাদের সাথে। তো তাদের বাংলাদেশকে ভালো রাখার, বাংলাদেশকে সুষ্ঠু রাখার বড় একটা প্রয়াস ইন্ডিয়ার নিজস্বতা থাকে, সবসময় থাকে। কিন্তু হ্যাঁ, তার মানে কি এই যে ইন্ডিয়া তোমাকে বড় করে দিয়ে সে নিচে নেমে যাবে? না, এটা পৃথিবীর কোনো দেশেই করে না। চায়না তাইওয়ানকে চাবে না, নাম কি যেন, আমেরিকা হুয়াউই হোক, গুয়াম হোক, হোক, এদেরকে চাবে না। আবার রাশিয়া চাবে না, নাম কি যেন, ইউক্রেনকে। ইসরায়েল চায় না আপনার প্যালেস্টাইনকে, প্যালেস্টাইন চায় না ইসরায়েলকে। ভেরি সিম্পল। প্রতিবেশী ভালো ব্যবহার করবে কি করবে না, এটা নির্ভর করে আমি তার সাথে কীরকম ব্যবহার করতেছি, এবং আমার অগ্রগতিটা কতটুকু হবে সেটা নির্ভর করতেছে আমি কতটুকু নিরপরাধ তাদের জন্য। আমি যদি নিজেই নিজেকে তাদের কাছে হুমকি হিসেবে প্রেজেন্ট করি, তাহলে আমাকে আঘাতে দিবে আমার প্রতিবেশী? দিবে না। এবং প্রতিবেশী যদি সবসময় একটা মনোভাব নিয়ে থাকে যে আপনি তার মানে কারণ, হুমকির কারণ, তাহলে সে সবসময় একটা প্রয়াস চালিয়ে যাবে আপনাকে পদদলিত করার। এবং সে প্রতিবেশী যদি ক্ষমতাশালী হয়, আমি একজন যদি সামান্য কৃষক হই, আমার প্রতিবেশী যদি হয় মন্ত্রী, সে আমাকে একেবারে নিঃস্ব করে ছেড়ে দিতে পারবে, যে কোনোভাবে। তা আমরা তো মনে করেন যে 24 পার করে এখন 25-এ চলে আসলাম। তো এখন যেটা সবচেয়ে জনগণের দাবি দাবা হচ্ছে নির্বাচন ও তার সংস্কার। তো এই ক্ষেত্রে কি সংস্কার হতে পারে, বা নির্বাচন নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া আছে কি? সংস্কার নিয়ে অনেক সংখ্যা রয়েছে। কারণ হচ্ছে আমরা হয়তো ভুলে যাচ্ছি যে কি সংস্কার করতেছি এবং সংস্কারটা কার হাতে হচ্ছে। এই সংস্কারটা কারো কি সমর্থন থাকবে ছুঁড়ে ফেলার। তো এখন আমরা যদি কোনো সংস্কার কারো উপর চাপিয়ে দিই, জোর করে দিই, সময়ের খাতিরে সে হয়তো এটা মেনে নিল, কিন্তু তারপরে গিয়ে আলটিমেট সংস্কারটা তো নির্ভর করবে নির্বাচিত দলগুলোর আচরণের উপর, নির্বাচিত দলের চাওয়া পাওয়ার উপর।
এখন হ্যাঁ, আমরা বলতেই পারি যে জনগণ আমাদেরকে চাচ্ছে তাই আমরা এটা করতেছি, জনগণ আমাদেরকে চাচ্ছে তাই আমরা ক্ষমতায় আছি, কিন্তু ঘটনাটা কি তাই? এখন আপনি যদি একজন সমাজবিজ্ঞানের কর্মী হয়ে থাকেন, তাহলে আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে একজন লোককে জনগণ চাচ্ছে, তখন তো আপনি ইমিডিয়েটলি প্রশ্ন করবেন যে এটা আমি কিভাবে পেলাম, এবং এই জনগণ বলতে কারা? ধরেন যে বাংলাদেশে 18 কোটির জনগণ আছে বা 16 কোটি জনগণ আছে। জনগণ চাওয়া মানে তো অন্তত মেজরিটি জনগণ চাওয়া। তো সেইটা আমি কীভাবে জানলাম? মাধ্যমটা কি? এখন আপনি বলতে পারেন যে কয়েকটা জরিপ হয়েছে, সেখানে দেখা গেছে অনেকে এগিয়ে, অনেকে পিছিয়ে, অনেকে এটা। এখন সেই জরিপ কি টোটাল জনগণের ইয়েটা এক্সপ্লেন করার ক্ষমতা রাখে না। কারণ যে কোনো জরিপ হয়, এই জরিপগুলা কে করলো, অর্থায়নটা কে করলো, সেগুলো নিয়ে প্রশ্ন আছে। এবং যে কোনো জরিপ সেন্সাস আকারে ব্যবহার করা যায় না। জরিপ এবং সেন্সাসের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। ইভেন এগুলার যে মিন মিডিয়ান পরিমাপের যে সূত্রগুলা, সেগুলোও আলাদা। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে কোনো সমাজবিজ্ঞান নিয়ে যারা কাজ করে তাদের কেউই এটা গ্রহণ করবে না যে জনগণ চাচ্ছে তাই আমরা আছি, জনগণ চাচ্ছে তাই আমরা সংস্কার করতেছি। কারণ হচ্ছে আপনার কাছে কোনো উত্তর নেই যে এই জনগণটা কে, কিভাবে চাইল। আচ্ছা, আবার প্রশ্ন আসতে পারে যে জনগণ যেহেতু চেয়েছে তাই আমরা ক্ষমতায় থাকছি। এখানে দুইটা জিনিস আসে। ইমিডিয়েট জিনিসটা হচ্ছে, প্রথম প্রশ্নটা যেটা হয়েছিল সেটা হচ্ছে জনগণ কিভাবে চাইল, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে গণতন্ত্রের কী হবে। কারণ আপনি যদি কাউকে স্বৈরশাসক হিসেবে ডিফাইনও করেন, তার মূল কারণটা হচ্ছে আপনি ডেমোক্রেসিকে সামনে নিয়ে আসতেছেন। এখন যেই স্বৈরশাসনের পতন ঘটালেন ডেমোক্রেসির আশায়, নির্বাচন ছাড়া সেই ডেমোক্রেসি বেঁচে থাকে কেমন করে? প্রথম তো একটা সরকার, এক ভদ্রলোক খুব সুন্দরভাবে বলতেছিলেন যে 2 বারের বেশি থাকলে নিজেকে গড ভাবা শুরু করে। কারণ হচ্ছে উনি একটা এক্সাম্পল দিয়েছিলেন, আমেরিকান কোনো এক ভদ্রলোক হয়তো জনসমর্থন নিয়ে দ্বিতীয়বার রাষ্ট্রপতি হয়েছিলেন, এবং তৃতীয়বার সে ওইদিকে যান নাই। কারণ সেই কথাটা বলেছিল যে আমি যতই ভালো মানুষ হই না কেন, তৃতীয়বার যদি আমি ক্ষমতায় যাই তাহলে আমার নিজেকে গড মনে হবে। তো সেক্ষেত্রে সে ওই জায়গায় যায় নাই। তো আন্দোলনের পরের যে অংশটা, সরকার পতন, অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্ষমতা গ্রহণ, এগুলা আমার কাছে মনে হয় যে একটা ভালো ফলাফল বয়ে আনতে পারতো, আরও ভালো ফলাফল বয়ে আনতে পারতো, কিন্তু আমরা আসলে শুরুর দিকে ওইভাবে মনোনিবেশ করি নাই। এখন বাংলাদেশে একটা এক্সাম্পল দেই, সংস্কার তো আমরা অনেক কিছু চাচ্ছি, অনেক কিছু করতেছি, সেক্ষেত্রে একটা এক্সাম্পল দেই। বাংলাদেশে যদি আপনি দুর্নীতি করেন, তার কি বিচার আছে? আছে। তার বিচারের প্রক্রিয়া আছে। আইন আছে। এখন দুর্নীতি করার পর আইন আছে, তারপর দুদক আছে, পুলিশ আছে, আর্মি আছে, কোর্ট আছে। দুর্নীতি ঠেকানোর জন্য তো সবই আছে। সেটা কাগজে কলমে আছে আর কি। এখন কথা হচ্ছে শুধু কাগজে কলমে কেন, ব্যক্তিগুলো কি করতেছে? দুর্নীতি দমন কমিশনে তো জনবল আছে। এখন তারপরেও কি দুর্নীতি হচ্ছে বলতে বাংলাদেশ টপের দিকে আছে আর কি। আচ্ছা, তাহলে এইখানে আপনি কি সংস্কার করে এই দুর্নীতিকে বিলুপ্ত করবেন? আপনি বলেন। আপনি যাহাই সংস্কার করেন না কেন, যেই সংস্কারই করেন না কেন, দুর্নীতি তো ঠেকাতে পারছেন না। তো দুর্নীতি যদি আপনি ঠেকাতে না পারেন, তাহলে এই সংস্কারটা কোথায় যাবে? অ্যাট দ্য এন্ড রেজাল্টটা কি?
আমাদের বড় যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে আর্থিক লেনদেনগুলা গলা চিপে ধরা। ট্রান্সপারেন্সি নিয়ে আসা। এটার একটা সমাধান হতে পারত সরকার যদি প্রথম দিকে ইনিশিয়েটিভ নিত যে বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে বলে দেওয়া যে অনাম কি যেন আপনাদের কাছে যে ক্যাশটা আসবে সেই ক্যাশ আর ফেরত যাবে না জনগণের কাছে। জনগণ যারা লেনদেন করতে চায় তাদের মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন দেন, তাদেরকে কার্ড দেন। আবার যদি কার্ড আরও লাগে চায়নাকে বলে দেওয়া যে আমাদের 1 মাসের মধ্যে 10 মিলিয়ন কার্ড লাগবে, সেগুলো চায়নার প্রডিউস করার ক্ষমতা আছে। আবার কোনো জায়গা থেকে যদি আইটি সাপোর্ট নিতে পারতো যে এতগুলো অপারেশন আমরা চালাবো, ইভেন ভিসাকেও যদি বলতো, ভিসা বলেন মাস্টার কার্ড বলেন এদেরকেও যদি বলতো যে আমরা এরকম একটা আইটি সিস্টেম চাচ্ছি এই লেনদেনগুলো ট্রানজ্যাকশনগুলো ম্যানেজ করার জন্য, সেটাও পারত। কিন্তু কার্ড ব্যবহারের মেন্টালিটি তো অনেকের এখনো তৈরি হয়নি। না, সমস্যাটা তো এই জায়গায়। আমাদের মেন্টালিটি তৈরি হবে কোথায়? আমাদের মেন্টালিটি তো দুর্নীতিতে। তো দুর্নীতি করার মেন্টালিটি যেভাবে তৈরি হয়েছে, এটার মেন্টালিটি বাধ্য হয়ে তৈরি হইতো। আর ব্যাংকে গিয়ে যদি সে ক্যাশ না পাইতো সে কী করত, তাই না? তো সবচেয়ে বড় যে সংস্কারটা প্রয়োজন সেটা হচ্ছে আর্থিক সংস্কার, লেনদেনের সংস্কার। একটা লোক জমি বিক্রি করে টাকা দিয়ে দিল চাকরির জন্য, এই টাকাটা কোথায় গেল কিভাবে গেল কেউ জানে না। তো সংস্কারটা কোথায় দরকার? মানুষের যখন মোটিভেশন থাকবে না, একজন আসামি 1 নম্বর আসামি অর্থ খরচ করে সে 10 নম্বরে চলে যাচ্ছে, রাইট? তো এই যেই লোকটা এটা করে দিল, 1 নম্বর আসামিকে 10 নম্বর করে দিল, তার তো একটা মোটিভেশন আছে। মোটিভেশনটা কি? ক্যাশ। তো সংস্কারটা কোথায় দরকার? যদি ওইখান থেকে সকল দুর্নীতি নির্মূল করতে হয় তাহলে দুর্নীতি নির্মূল করতে হবে আর্থিক লেনদেনে। কারণ যদি ওই ব্যক্তি, যেই ব্যক্তি চার্জশিটে 1 নম্বর আসামিকে 10 নম্বর করলো, সেই ব্যক্তি যদি কোনো টাকা পয়সা না পায় তাহলে সে কেন 1 নম্বর আসামিকে 10 নম্বর করবে? তার তো কোনো মোটিভেশনই নেই। আবার যেই ব্যক্তি 10 লাখ টাকা 20 লাখ টাকা 15 লাখ টাকা নিয়ে চাকুরি দিচ্ছে, সেই ব্যক্তি যদি ওই টাকাটা নিতে না পারে তাহলে তার মোটিভেশনটা কি? তো তার মোটিভেশনটা যদি না থাকে তাহলে তো সে দুর্নীতি করতেছে না। তো সকল দুর্নীতির মূলটা কি? সকল দুর্নীতির মূলটা হচ্ছে অর্থ, এবং সবচেয়ে বড় মূলটা হচ্ছে নগদ, ক্যাশ। তো এই জায়গায় যতক্ষণ আমরা ট্রান্সপারেন্সি আনতে পারবো না, স্বচ্ছতা আনতে পারবো না, ততক্ষণ আমরা হয়তো অনেকভাবেই বোকার স্বর্গে বাস করব যে আমরা সংস্কার এনে অনেক কিছু করব। না, সম্ভব না। এবং দেখেন বর্তমান যে প্রেক্ষাপট, সেখানেও কিন্তু এই জায়গায় কারো মনোনিবেশ নেই। কারণ বর্তমানের যে সেটআপ, বর্তমানের যে প্রেক্ষাপট, তারাও কিন্তু এই ক্যাশ লেনদেনের উপকারভোগী। ওয়ান ওয়ে অর আদার তারা কিন্তু ক্যাশ লেনদেনের উপকারভোগী। বাজার সিন্ডিকেট হয়, টাকা পায়, কিভাবে পায়? ক্যাশ। একটা ছেলে যদি অস্ত্র কেনে অবৈধভাবে, কিভাবে কেনে? ক্যাশ। একজন চাকরি দিচ্ছে, স্বজন প্রীতি করতেছে, কি কারণে? ক্যাশ। তো এইগুলা যদি আমরা নির্মূল করতে না পারি, কোনো সংস্কারই টেকসই হবে না, সুফল বয়ে আনবে না, যতক্ষণ আর্থিক দুর্নীতিটা বন্ধ করা যাবে না। আপনাকে তো আমি বললাম এই দেশে আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, আর্মি আছে, দুর্নীতি দমন কমিশন আছে, কিন্তু আমরা দুর্নীতিতে বহু এগিয়ে। তাহলে আপনি যা করতে চাচ্ছেন সংস্কার করে কোনো একটা আইন তো করবেন। তো যে আইন আছে সেটার ঘাটতিটা কোথায় দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে? তো ঘাটতি না থাকার ফলেও দুর্নীতি হচ্ছে। তো সেটা বন্ধ করার জন্য একমাত্র উপায় হচ্ছে আর্থিক লেনদেনের দিকে মনোনিবেশ করা। কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, কখন হচ্ছে, সব কিছু। আচ্ছা, এই গেল হচ্ছে সংস্কার। এখন আপনার দ্বিতীয় অংশটা ছিল নির্বাচন। তো আপনি যদি ফেসিস্ট বলেন আর যাই বলেন, যদি সরকারের পতন বলেন, যাই বলেন আর যেভাবেই বলেন, ঘটনাটা ঘটানো হয়েছে যেন ডেমোক্রেসি বা গণতন্ত্র ফ্লোরিশ করতে পারে। তো গণতন্ত্র নিঃশ্বাস নেওয়ার জায়গাটা কোনটা? গণতন্ত্রের নিঃশ্বাস নেওয়ার জায়গাটা হচ্ছে নির্বাচন। কারণ একমাত্র নির্বাচনের মাধ্যমেই আপনি জানতে পারবেন জনগণ কাকে চায়।
লোকটা ঠিক না বেঠিক সেটা কিন্তু নির্বাচন দিয়ে বোঝা যায় না। কারণ হচ্ছে ঐতিহাসিকভাবে ইভেন যেখানে পৃথিবীর প্রথম ডেমোক্রেসি শুরু হয়েছে, এটা অ্যাথেন্স বা কোথাও হবে আর কি, অ্যাথেন্স না কোথায় যেন, যাই হোক যেখানেই হোক না কেন, পৃথিবীর যেখানেই গণতন্ত্র প্রথম থেকে শুরু হয়েছে সেখান থেকেই একটা অবজারভেশন আছে যে যেই দল বা যেই গোষ্ঠী নির্বাচনে নির্বাচিত হচ্ছে সেই দলটা নির্বাচিত হচ্ছে তার পপুলারিটির কারণে। সে ভালো না খারাপ সে কারণে না, তার দক্ষতা জ্ঞান তার কারণে না, ম্যাক্সিমাম কারণটা হচ্ছে পপুলারিটি। এবং এই পপুলারিটি অর্জনের কিন্তু বহুত মাধ্যম এখন বাইরে হয়েছে। আগে তো নিজেকে বিভিন্ন জায়গায় জাহির করতে হতো, যাইতে হতো, কথা বলতে হতো। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও সেটা সম্ভব হচ্ছে, ছোটোখাটো কাজের মাধ্যমেও। তো যাই হোক, আপনি যাহা কিছুই বলেন না কেন, ডেমোক্রেসির উপরে কোনো কিছু যেতে পারছে না, কারণ ডেমোক্রেসি হচ্ছে একটা চেক অ্যান্ড ব্যালেন্স। আপনি যদি এক্সট্রিম পর্যায়ে যান, 5 বছর পর, 4 বছর পর, 3 বছর পর, যখনই আপনার টার্ম শেষ, জনগণ আরেকজনকে চুজ করবে। আপনার একটা দায়বদ্ধতা থাকবে যে হ্যাঁ, জনগণের কাছে আমরা এই কারণে দায়বদ্ধ। কিন্তু যদি আপনি নির্বাচন না থাকে, আর গণতন্ত্রের একটা বড় নিয়ামক হচ্ছে নির্বাচন, এবং প্রধান নিয়ামক বল, তারপরেই তো জনগণ। তো সেটা যদি না থাকে তাহলে তো আর গণতন্ত্র হয় না। স্বৈরশাসনের পতন হোক আর কোনো সরকারের পতন হোক, সেখান থেকে যদি আমাদের আশা থেকে থাকে, আকাঙ্ক্ষা থেকে থাকে যে গণতন্ত্র আসবে, তাহলে নির্বাচন ছাড়া গণতন্ত্রে যাওয়ার আর কোনো উপায় নাই। তো যে কারণে নির্বাচনটা গুরুত্বপূর্ণ এবং নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। সে যেই ক্ষমতায় আসুক না কেন, তাহলে একটা দায়বদ্ধ সরকার পাওয়া যায়। দায়বদ্ধ সরকার শুধু না, একটা একটা কার্যকর সরকার পাওয়া যায়। কারণ বর্তমানে যদি আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কথাই হিসাবে নেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তো অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে যে আমার এখতিয়ার কতটুকু, আমার কতটুকু করা উচিত, আমার কতটুকু করা উচিত না। কারণ বর্তমান প্রেক্ষাপটে তাদের জন্য নির্ধারিত কোনো ফ্রেমওয়ার্ক নাই, যে ফ্রেমওয়ার্ক নিয়ে তারা আগাবে। তো বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যাচ্ছে, এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই শুধু না, প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, যা করতেছে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। যখন একটা নির্বাচিত সরকার এই কাজগুলো করবে, তখন তারা বলতে পারবে যে এটা আমার ম্যান্ডেট, এটা আমার ইস্তিহার, এটা আমার কমিটমেন্ট, এটা আমার দায়িত্ব। সরকার, জনগণ আমাদেরকে ক্ষমতায় এনেছে এই কাজগুলো করার জন্য। তো এই স্ট্রেংথটা বর্তমানে যেমন অ্যাবসেন্ট, এই স্ট্রেংথ অ্যাবসেন্ট থাকার কারণে অনেক কিছু ঘটে যেতে পারে। যখন একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, তখন অনেক কিছু, অনেক অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়া যাবে। শুধু লোকাল অনিশ্চয়তা না, আন্তর্জাতিক অনিশ্চয়তা থেকে। অনেক প্রশ্ন হয়তো অনেকে অনেকভাবে তোলার চেষ্টা করতেছেন। ধরেন সেন্ট মার্টিন করিডোর, তারপর নাম কি যেন, মিলিটারি বেস, এই প্রশ্নগুলো তখন কম আসবে। এই প্রশ্নগুলো তখন কম আসবে, ফলে হচ্ছে কি একটা স্টেবিলিটি তৈরি হবে। আমি আসলেই অবাক হয়ে যাই যখন দেখি যে একটা গ্রুপ শেয়ার মার্কেটের পতনের কারণে মিটিং করে সব কিছুই আলোচনা করে নির্বাচন ছাড়া। অথচ শেয়ার মার্কেট কিভাবে ফাংশন করবে, স্টেবল থাকবে না আনস্টেবল থাকবে, এটা অনেকটা নির্ভর করে দেশের নির্বাচনের উপর, সরকারের স্টেবিলিটির উপর। তো এগুলো অনেক কিছুই আছে যেগুলো অ্যাড্রেস করতে হবে। যে অবশ্যই আন্দোলনের যে ফলটা, আন্দোলনের কারণে যে সরকারের পতন ঘটেছে, সেটা আজকে না হোক 15 বছর পরে হলেও কিন্তু এই পতনটা হতো, 10 বছর পরে হলেও এই পতনটা হতো, সরকারের পতনটা এভাবে হতো। কারণ দুইটা জিনিস, এক, আমরা অনেকটা দায়ী যে এই সরকারটাকে ঠেলতে ঠেলতে তাদেরকে ওয়ালের কাছে নিয়ে গিয়েছি, আবার ওই সরকার দায়ী যে সে ঠেলতে ঠেলতে নিজেকে ওয়ালের কাছে নিয়ে গেছে, তার আর কোনো জায়গা ছিল না। আজ হোক, কাল হোক, 10 বছর আগে হোক, 10 বছর পরে হোক, পতনটা এই ধরনেরই হতো। ঠিক আছে? এবং যেহেতু সেটা হয়েছে,
হওয়ার একটা উদ্দেশ্য ছিল, যে 17 বছর ক্ষমতায় ছিল, নির্বাচন সেইভাবে হয় নাই বা হয়েছে, সেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। তো সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করার জন্যই তো বর্তমান অবস্থার উদ্ভব। এখন বর্তমান অবস্থাটা যদি ওই অবস্থায় চলে, তখন তো আর কতদিন ধরে রাখতে পারবেন আপনি রেজাল্ট, খুবই অনিশ্চিত হয়ে যাবে। এজন্যই যত দ্রুত পারা যায় নির্বাচনটা হওয়া উচিত। নির্বাচনটা হয়ে গেলে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক স্টেবিলিটিটা শুরু হবে। আর ওই স্টেবিলিটিটা শুরু হলে ছোটোখাটো যে সমস্যাগুলো থাকে, বাজার সিন্ডিকেট বলেন, সিন্ডিকেট বলেন, অন্য অন্য সমস্যাগুলো বলেন, সেগুলো কিন্তু থাকবে। এটা অনেক সমাজেই আছে, ম্যাক্সিমাম সমাজেই আছে, সেগুলো থাকবে। কিন্তু অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ হোল, এর যে স্ট্যাবিলিটি, অর্থনৈতিক স্ট্যাবিলিটি, আর্থিক স্ট্যাবিলিটি এবং বিশ্বের সাথে যে সম্পর্কটা, সেগুলোর যে স্টেবিলিটি, এগুলো আনার জন্য একটা নির্বাচিত সরকার অতীব জরুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অপিনিয়নটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের পডকাস্টটি শোনার জন্য, দেখার জন্য। তা আপনাদের এই পডকাস্টে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত জানানো থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে দিবেন। ধন্যবাদ।